Assalamu alaikum. I am Rafiqul Islam, Assistant Teacher Math, Ramikishna K. Kartu Vidyalaya, Khumna Kumilla. Dear learners, I like to welcome online class academic support YouTube channel. আজকে নবম ও দশম শ্রেণীর আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, পদার্থবিজ্ঞানের জন্য দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বিষয়েরই কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে। পদার্থবিজ্ঞান ছাত্রের জন্য অবশ্যই গতি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ যে কোনো পরীক্ষা বা যে কোনো এক্সামের জন্য অবশ্যই এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে। আর তাই আমি তোমাদেরকে আহ্বান জানাবো এই গতি অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমাদের পড়ানোর জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি কখনো এরকম হয়েছে যে তোমরা বাইসাইকেল চালিয়েছ অথবা গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখেছ? যদি দেখে থাকো, সেটাই হচ্ছে গতি। তাহলে চলো আজকে আমরা এই গতি অধ্যায় থেকে তোমাদের সামনে আমরা কি কি আলোচনা নিয়ে আসছি। প্রথমে আমরা এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আজকের এই গতি অধ্যায় থেকে আমাদের আলোচ্য সূচিতে থাকছে গতি, অর্থাৎ গতির সংজ্ঞা আমরা নিয়ে আলোচনা করব। দেন আমরা আলোচনা করতে যাচ্ছি স্থিতীয় গতি, নেক্সট বিভিন্ন প্রকারের গতি, দেন স্কেলার রাশি ও ভেক্টর রাশি। এই আলোচনার মাধ্যমে আমার ক্লাস শেষ হবে। ডিয়ার লার্নার্স, প্রথমেই চলো আমরা গতি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। হোয়াট ইজ মোশন? আমরা যদি আমাদের জীবনে বাইসাইকেল চালিয়ে থাকি, সাইকেল যখন আমরা প্যাডেল দিলাম তখন কিন্তু বস্তুটি এক স্থান থেকে অন্য স্থানে প্রতিনিয়তই প্রতি মুহূর্তে তার স্থান পরিবর্তন করছে। এবার যদি আমরা আরেকটা বলি, একটি বস্তু গতি বোঝার জন্য আরেকটি জিনিসকে তোমাকে নিতে হবে, সেটি হচ্ছে একটা রেফারেন্স অবজেক্টস, অর্থাৎ এমন একটি বস্তু যে বস্তুর সাপেক্ষে একটি বস্তু গতিশীল না স্থিতিশীল তুমি বুঝতে পারবা। সাপোজ ধরো চলো ডিয়ার লার্নার্স, আমরা তাহলে এবার গতি সম্পর্কে জানি, অর্থাৎ হোয়াট ইজ মোশন। গতিকে ইংলিশে মোশন বলা হয়। আমরা যদি একটি বস্তু গতিশীল না স্থিতিশীল তা বুঝতে হয়, প্রথমেই একটি তুমি রেফারেন্স অবজেক্ট নিতে হবে। রেফারেন্স অবজেক্ট একটা প্রসঙ্গ বস্তু, অর্থাৎ যে বস্তুর সাপেক্ষে একটি বস্তু গতিশীল না স্থিতিশীল তুমি সেটা সহজে বুঝে নিতে পারবা। সাপোজ আমরা যদি কখনো হাইওয়ে চলার অভ্যাস থাকে আমাদের, আমরা দেখবো যে প্রত্যেক হাইওয়ের পাশেই কিলোমিটার পোস্ট থাকে। ধরো এটি একটি কিলোমিটার পোস্ট, যাকে আমরা প্রসঙ্গ বা রেফারেন্স অবজেক্ট হিসাবে নিব। যদি তুমি কোনো এক সময় দেখো যে একটি গাড়ি এই কিলোমিটার পোস্টের পশ্চিম পাশে ছিল, কিছু সময় পরে তুমি যদি খেয়াল করো গাড়িটি যদি তার স্থান পরিবর্তন করে সেই কিলোমিটার পোস্টকে অতিক্রম করে সামনে চলে গেল, তখনই আমরা এই কিলোমিটার পোস্টের সাপেক্ষে আমরা গাড়িটিকে বলতে পারি গতিশীল, অর্থাৎ আর এই গাড়িটির অবস্থাকে আমরা বলবো গতি। ঠিক প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটা বিষয় খেয়াল করতে পারো যে তোমরা গতকাল তোমাদের স্কুল বিল্ডিংটাকে যেখানে দেখে আসছিলা, পরের দিন গিয়েও যদি তুমি স্কুলের বিল্ডিংটাকে ঠিক সেই জায়গায় দেখো, এর পরের দিন গিয়েও যদি তুমি স্কুলের বিল্ডিংটাকে তুমি সেই জায়গায় দেখো, তাহলে তুমি ধরে নিতে পারবা স্কুলের বিল্ডিংটি গতিশীল, স্থিতিশীল, অর্থাৎ তার স্থান পরিবর্তন করেনি। ঠিক আমরা এবার চলো গতিকে তাহলে সংজ্ঞায় রূপান্তর করে, অর্থাৎ ডিফাইন করি হোয়াট ইজ মোশন। তাহলে আমি সংজ্ঞা দিতে পারি এভাবে: গতি অর্থাৎ যদি কোনো বস্তু কোনো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করে, তখন ওই বস্তুটিকে আমরা বলবো গতিশীল, আর বস্তু অবস্থাটিকে বলা হবে গতি। ডিয়ার লার্নার্স, আশা রাখছি তোমরা গতিটি, গতিশীল বা গতি বলতে কি বুঝো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বা স্পষ্ট হয়েছে বিষয়টি। এবার আমাদের এই লেসনের আমরা নেক্সট টপিকে যাব, স্থিতীয় গতি, যাকে ইংলিশে বলা হয় রেস্ট এন্ড মোশন।
রেস্ট এন্ড মোশন ঠিক আমার আগের আলোচনায় আসবে এটা, ঠিক স্থিতি ও গতি যদি আমরা বুঝতে চাই সেইখানে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো অথবা রেফারেন্স অবজেক্ট আমাদের নিতে হবে, যে বস্তুটির সাপেক্ষে আমরা বুঝে নিব যে একটি বস্তু গতিশীল না স্থিতিশীল। তাহলে চলো আমরা প্রথমেই ডিফাইন করি হোয়াট ইজ রেস্ট অর্থাৎ স্থিতি কি, অ্যান্ড হোয়াট ইজ মোশন গতি কি। স্থিতি আমরা যদি বুঝে থাকি, অল্টারনেটিভলি আমরা গতিও বুঝে যাব। স্থিতি হচ্ছে যদি কোনো বস্তু কোনো একটি প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে তার অবস্থানের স্থান পরিবর্তন না করে, তাহলে আমরা বস্তুটিকে ধরবো স্থিতিশীল, আর বস্তুর অবস্থাটাকে আমরা বলবো স্থিতি। যেমন আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে আমরা যদি একদিন আমাদের স্কুলের বিল্ডিংটা যে জায়গায় দেখে এসেছি, পরের দিন গিয়ে যদি আমরা স্কুলের বিল্ডিংটা ঠিক সেই জায়গায় দেখতে পাই, এর পরের দিনে যদি কি আমরা একইভাবে সেই জায়গায় একই জায়গায় আমরা দেখতে পাই, তাহলে বলতে পারি আমরা স্কুলের বিল্ডিংটি স্থিতিশীল অবস্থায় আছে, আর এই স্থিতিশীল বস্তুর অবস্থাকে আমরা স্থিতি বলতে পারি। চলো, যেহেতু আমরা সবাই শিক্ষার্থী, আমরা আমাদের ব্যবহার্য জিনিসপত্রগুলো দিয়ে আরো স্পষ্ট করার চেষ্টা করি বিষয়টিকে। যেমন তুমি যদি রাতের বেলায় লেখাপড়া শেষ করা অবস্থায় তোমার খাতা কলম বই এগুলো যদি টেবিলে রেখে তুমি ঘুমিয়ে যাও, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমার বই খাতা কলম যেটা যেখানে রেখেছিলে সেটা যদি সেখানেই দেখো, অর্থাৎ যদি স্থান পরিবর্তন না করে, তাহলে তোমরা অবশ্যই এটাকে ধরে নিবা যে বস্তুটি ছিল কি স্থিতিশীল, অর্থাৎ আর বস্তুর অবস্থাটা হলো স্থিতি। আর আমরা যদি স্থিতিকে বুঝি, অল্টারনেটিভলি আমরা গতিকে সহজে বুঝে যাব। তাহলে গতির আমরা বলবো যে যদি কোনো বস্তু কোনো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে তার স্থান পরিবর্তন করে এবং বস্তুটিকে আমরা বলবো গতিশীল, আর বস্তুর অবস্থাটিকে হলো গতি। তাহলে আমি তোমাদেরকে হোয়াট ইজ রেস্ট অ্যান্ড হোয়াট ইজ মোশন আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা রাখছি তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। যে লার্নার্স, নেক্সট আমরা যেতে পারি আমাদের পরের টপিকস, বিভিন্ন প্রকারের গতি, ডিফারেন্ট টাইপস অফ মোশন, বিভিন্ন প্রকারের গতি। তো বিভিন্ন প্রকারের গতির মধ্যে আমরা প্রথমে যা জানতে চাচ্ছি তা হলো সরল রৈখিক গতি, ইংলিশে যাকে বলা হয় লিনিয়ার মোশন। এটি হচ্ছে গতির একটি সহজ উদাহরণ। সাপোজ যদি কোনো বস্তু সরল রেখায় চলে, যদি কোনো বস্তু সরল রেখায় চলে, তাহলে আমরা তার গতিকেই বলবো আমরা সরল, তখন তার গতিকে বলবো আমরা সরল রৈখিক গতি অথবা লিনিয়ার মোশন। এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে স্পষ্ট করতে চাই তোমাদের সামনে। যেমন সমতল পৃষ্ঠে যদি তুমি কোনো একটা বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দাও, তাহলে এটি সরল রেখা বরাবর যে দূরত্ব অতিক্রম করবে, দিস ইজ লিনিয়ার মোশন। এছাড়াও যদি আমার হাতে যে একটি বোর্ড মার্কার আছে, এই বোর্ড মার্কারটাকে যদি আমি ছেড়ে দেই, তাহলে সে বোর্ড মার্কারটিও সোজা নিচের দিকে পড়ে গেল। এই সোজা নিচের দিকে যে পড়ে গেল, ইটস কল লিনিয়ার মোশন। ডিয়ার লার্নার্স, নেক্সট সরল বিভিন্ন প্রকার গতির মধ্যে পরের গতি হচ্ছে ঘূর্ণন গতি, সার্কুলার মোশন। যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তাহলে যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তাকে আমরা সার্কুলার মোশন বলবো। আর সার্কুলার মোশনের অনেক সুন্দর উদাহরণ হচ্ছে আমাদের যে মাথার উপরে বৈদ্যুতিক পাখা ঘুরে, সে পাখার গতি। তারপরে আরো সুন্দর উদাহরণ হচ্ছে আকাশের চাঁদ। সে চাঁদকে কিন্তু কেউ বেঁধে রাখে নাই, কিন্তু চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এটি হচ্ছে আমাদের এই ঘূর্ণন গতির একটি উদাহরণ। আরো দিতে পারো তুমি ঘড়ির কাঁটা। নেক্সট আমাদের চলন গতি, ট্রান্সলেশনাল মোশন। চলন গতিটা যদি কোনো বস্তু একই সময়ে একই দিকে তার প্রতিটি কণা সমান দূরত্ব অতিক্রম করে, চলন গতি। যদি কোনো বস্তু এমন হয় যে তার প্রতিটি কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে,
তাহলে আমরা তার গতিকে বলবো আমরা চলন গতি, ট্রান্সলেশন মোশন। যদি একটি চলন্ত গাড়ির তুমি চাকার গতিকে বাদ দাও, তাহলে এই গাড়িটি সামনে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটি ট্রান্সলেশন মোশন অর্থাৎ চলন গতি। নেক্সট আমরা যাচ্ছি পর্যায়বৃত্ত গতি। আমাদের জানা হলো সরলরৈখিক গতি লিনিয়ার মোশন, জানা হলো আমাদের ঘূর্ণন গতি সার্কুলার মোশন, চলন গতি ট্রান্সলেশন মোশন, এন্ড এবার আমরা জানতে যাচ্ছি পর্যায়বৃত্ত গতি। আর গতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি, যাকে ইংলিশে বলা হয় পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতি একটা বিশেষ ধরনের গতি। যদি কোনো গতিশীল বস্তু তার গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একই সময় পর পর একই দিকে বারবার ঘুরতে থাকে, তখন তাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। আমি এই সংজ্ঞাটি আবার একটু বলছি তোমাদের সামনে। যদি কোনো গতিশীল বস্তু তার গতিপথের নির্দিষ্ট একটি বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করে, তখন তাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এর বার্নিং এক্সাম্পল হচ্ছে আমাদের বৈদ্যুতিক পাখা। নেক্সট আমরা যাচ্ছি সরল স্পন্দন গতি, যাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। এটি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। যদি কোনো বস্তু সরল স্পন্দন গতিতে চলতে থাকে, তাহলে এই সরল স্পন্দন গতির একটা নির্দিষ্ট বিন্দুর উভয় পাশে এটি ঘুরতে থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর এটি স্থান পরিবর্তন করবে। সাপোজ ধরো যে কোনো একটি বিন্দু থেকে যদি বস্তুটি তার যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, ওই নির্দিষ্ট বিন্দুতে তার সর্বোচ্চ গতি প্রাপ্ত হয় এবং তার গতি আস্তে আস্তে কমতে থাকে, পরের এক মুহূর্তে আবার তার গতির পরিবর্তন করে। আর এটির সহজ একটি উদাহরণ হচ্ছে আমাদের হার্টবিট অর্থাৎ হৃৎপিণ্ডের স্পন্দন, একটি সরল স্পন্দন গতি। ডিয়ার লার্নার্স, বিভিন্ন প্রকার গতি আমরা এখানে শেষ করলাম। আমরা নেক্সট টপিকে যাচ্ছি স্কেলার রাশি ও ভেক্টর রাশি, যেটা আমাদের এই গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, স্কেলার রাশি এন্ড ভেক্টর রাশি। চলো প্রথমে আমরা স্কেলার রাশি সম্পর্কে জানার চেষ্টা করি। স্কেলার রাশি আমরা প্রথমেই সংজ্ঞায়িত করতে চাই। ডিয়ার লার্নার্স, তোমরা যদি কেউ কখনো অসুস্থ ফিল করো, তাহলে নিশ্চয়ই আমরা ডাক্তারখানায় যাই। তোমরাও নিশ্চয়ই গিয়ে থাকতে পারো। তো যদি কখনো আমার শরীরের টেম্পারেচার বেড়ে যায়, আমরা যদি একটু জ্বর অনুভব করি, ডাক্তারখানায় গেলে ডাক্তার আমার কপালে হাত দিতে পারে, হাতে হাত দিয়ে দিতে পারে, অথবা কখনো তার থার্মোমিটার দিয়ে আমার তাপমাত্রা মাপতে পারে। তো প্রথমেই আমরা চলো স্কেলার রাশি জানার আগে রাশি সম্পর্কে জানি। রাশি হচ্ছে এই বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। নেক্সট যদি আমরা ডাক্তারখানার কথাটা বললাম, তখন ডাক্তার কিন্তু থার্মোমিটার দিয়ে তোমার শরীরের তাপমাত্রা মেপে বলে দেয় তোমার শরীরের তাপমাত্রা 100, 101, 102 ডিগ্রি সেলসিয়াস। এই যে আমার শরীরের তাপমাত্রা ডাক্তার মেপে দিল, তাতে কিন্তু তার দিক উল্লেখ করতে হয়নি। সুতরাং আই লাইক টু ডিফাইন স্কেলার রাশি, যে আমরা স্কেলার রাশিকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে রাশির পরিমাপ করার জন্য কোনো দিকের উল্লেখ করতে হয়নি, সেটি হচ্ছে স্কেলার রাশি। আর অল্টারনেটিভলি আমরা ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে আমরা পরিমাপ করতে মান ও দিকের প্রয়োজন হয়, যে রাশিকে পরিমাপ করতে মান এবং দিকের উভয়ের দরকার হয়, তার নাম হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশির উদাহরণ যদি আমরা দিতে চাই, তাহলে সময়, দৈর্ঘ্য, ভর। স্কেলার রাশি সময়, দৈর্ঘ্য, ভর এগুলো কোনো কিছুই পরিমাপ করার জন্য আমাদের দিকের প্রয়োজন না, শুধু একটা মান হলেই চলে। পর্যায়ক্রমে যদি আমরা ভেক্টর রাশির উদাহরণ দিতে চাই,
তাহলে আমাদেরকে সরল, তরল, মন্দন, বোল, বেগ ইত্যাদি প্রত্যেকটি হচ্ছে একটি ভেক্টর রাশি। ডিয়ার লার্নার্স, আমি এই গতি অধ্যায় আজকে এই পর্যন্ত আলোচনা শেষ করলাম। এই বিষয়ে যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আশা করছি তোমরা আমাদের এই ফেসবুক পেজে, একাডেমিক সাপোর্টের ফেসবুক পেজে আমাদেরকে তোমরা তোমাদের কমেন্টস দিয়ে তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাবে। আমরা তোমাদের সমস্যা নিয়ে আবার হাজির হব। আর আমাদের এই ইউটিউব চ্যানেল একাডেমিক সাপোর্টে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদেরকে লাইক ও কমেন্টস করবে। আর আমি এখানেই তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ঠিক আছে, আই এম রফিকুল ইসলাম। আবারও তোমরা সামনে এই গতি অধ্যায়ের বাকি আলোচনা নিয়ে আমি তোমাদের সামনে খুব রিসেন্টলি আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ, বাই।